গ্রেপ্তার দেখানো হয়। এর আগে শ্রমিক দল দক্ষিণের আয়োজনে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন ইশরাক। মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডাও হয়। পরে পুলিশ ইশরাক হোসেনকে আটক করে মতিঝিল থানায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকে সত্যি একটা নিউজ দেখে চমকে উঠলাম। বিএনপি নেতা ইশরাক কারাগারে। ইশরাক হোসেন হচ্ছে প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে। তো এটা চমকে ওঠার কারণ হলো যে ইশরাকের সঙ্গে কাজ করেন বা তার মিডিয়াটা দেখেন সুজন, বাংলা ভিশনের সাংবাদিক ছিল, এখন ইশরাকের সাথেই থাকে সব সময়। তো সে আমাকে বলছিল যে আপনাকে খুঁজতেছে, ইশরাকের ছোট ভাইয়ের বিয়ে, তো সেই আপনাকে দাওয়াত দিতে চাই। আমি বললাম যে আমি তো দেশের বাইরে আছি, তো এই দাওয়াতটা নিতে পারলাম না, কিন্তু আমার শুভেচ্ছা থাকলো। তো এটা শুভেচ্ছা কেন, এটার একটা কারণ আছে। লম্বা সময় বাংলা ভিশনে কাজ করেছি, 12 বছর, এবং খোকা ভাইয়ের কারণেই আসলে এত লম্বা সময় সেখানে থাকা। যাই হোক, অনেক সুখ দুঃখের স্মৃতি আছে, সেগুলি আর না বলি। তো তারই সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তো তরুণ এই নেতা একেবারে বলতে গেলে মানে নতুন উদ্দীপনায় কাজ শুরু করেছেন। কয়েক বছর হলো মেয়র নির্বাচনও করেছেন। সেই নির্বাচন নিয়ে আর কথা না বলি, যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছে ইশরাক তার কর্মতৎপরতার মধ্য দিয়ে। আর যেহেতু সাদেক হোসেন খোকার বড় সন্তান, তার প্রতি একটা শুভেচ্ছা ভালোবাসা আছে। তার বাবা সাদেক হোসেন খোকাও নানা মামলার পাহাড় ছিল তার মাথার উপর। সেই পাহাড় এক পর্যায়ে তিনি সামলাতে পারেননি, পরে চলে গিয়েছিলেন আমেরিকায়। আমেরিকায় থাকা অবস্থায় তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং তারপরে মারা যান। শুধুমাত্র একটাই, যে তার লাশ দেশে আসতে পেরেছিল, এই বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন হয়েছিল। তো তার বাবা যেমন মামলার পাহাড় নিয়ে জীবনটাই ছেড়ে চলে গেছে, তার জীবনটা চলে গেছে এইভাবেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সন্তানদের বিশেষ করে তার বড় সন্তানই রাজনীতি করেন, আর কেউ করেন না। তো তার জীবনটাও দেখি সেইভাবেই। তো এই অল্প সময়ের মধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 12টা মামলা তার নামে। দিন যত বাড়বে আস্তে আস্তে মামলার পাহাড় বাড়তে থাকবে আর কি। তো কেউ আসলে আমি বলি তো যে বিএনপির আমি দেখি না যে যার সাথেই দেখা হয় একদম সাধারণ পর্যায়ের নেতা কর্মী 3টা 4টা 5টা 7টা মামলা আছেই, মানে কমিটি ধরে মামলা আছে। এই মামলাগুলো কতখানি সঠিক, কতখানি বেঠিক, এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাক, সেই গবেষণা না করি, তো একটু কষ্টই পেলাম আর কি, যেহেতু খোকার প্রতি আমার একটা ব্যক্তিগত একটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা। সেই জায়গা থেকে তার সন্তান, সেও আজকে ভুক্তভোগী, সেই কারণেই খারাপ লাগলো বলে দর্শক আপনাদের সামনে তুললাম। বিষয়টি রাজনৈতিক, তো রাজনৈতিকভাবেই অবশ্য মানুষ দেখবে। তো খবর হচ্ছে, নাশকতার মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন।
এই মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়েছিলেন ইশরাক। ওই যে যা হয়, উচ্চতর আদালত থেকে জামিন পাবে, নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হবে, নিম্ন আদালত একদম সোজা কারাগারে পাঠিয়ে দেবে। ওদের আর কোনো বেশি কাজ করতে হয় না। এগুলি মনে হয়তো সব কিছু ওইভাবেই মানে করা আছে, বাধা ধরা একটা নিয়ম বেঁধে দেওয়া আছে। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আদেশ বাতিল করে কারাগারে পাঠানো আদেশ। ওই যেটা বললাম, এটাই হচ্ছে, কেউ আর বাদ থাকছে না। রাজনীতি, নির্বাচন হয়ে গেল, কিন্তু বিএনপির যে দুঃসময় সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম তহিদ বলেন, আজ 12টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। শুনানি শেষে আদালত 11টি মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হ্যাঁ, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, জামিন সেটাকে দিল না এবং তাকে কারাগারে পাঠানো হলো। গত বছরের 28শে অক্টোবরে বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 12টি মামলা করা হয়েছে। ঘটনা ঘটল 28 তারিখে ধরেন, কিন্তু বিভিন্ন থানা 12টা মামলা দিয়ে বসে থাকলো। এই হলো অবস্থা আর কি। তো বাংলাদেশের রাজনীতি আর কোনোদিন সুস্থতা ফিরে পাবে এটা আমার মনে হয় না। এই সমস্ত ঘটনার প্রভাব যদি দেখি, তাহলে কোনোদিনও একটা সুস্থ রাজনীতির ধারায় আসবে বাংলাদেশ, এটা এখন অন্তত আর যাই না। আপনারা দিতেই বৈঠক বিএনপির, ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। কেন এই বৈঠক, সেই ব্যাপারে রিপোর্টে বলা হচ্ছে এবং রাজনৈতিক মহলেও যেটি আলোচনা হচ্ছে যে নির্বাচনের পরও বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে আছে। নির্বাচনে আগে ছিল, পরেও আছে, এবং নির্বাচন পরবর্তী সময় কার কি মূল্যায়ন, পুরো আন্দোলন, নির্বাচন, এই বিষয়গুলো এবং ভবিষ্যতে কীভাবে বিরোধী দলগুলো চলবে সেই ব্যাপারে তারা মত বিনিময় করেছে। মত বিনিময় শেষে তারা নতুন কর্মপন্থা বের করবে। তো সেই কারণেই মানে এই ধারাবাহিকভাবে আলোচনাগুলো হয়েছে। খবরে বলা হচ্ছে যে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই পর্বের আলোচনা শেষ করেছে বিএনপি। সব মিলিয়ে 39টি দল ও জোটের সঙ্গে এই আলোচনা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে এখন বিএনপির জ্যেষ্ঠ নেতারা শরিকদের মতামত ও প্রস্তাব সামনে রেখে নতুন কর্মকৌশলে সামনে চলা ও কর্মসূচি প্রণয়নের দিকে মনোযোগী হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে এই দ্বাদশ যে নির্বাচনটি হয়ে গেল, সেখানে কিন্তু নির্বাচনের বাইরে ছিল প্রায় 60 থেকে 62টাই নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল। তার মানে বিপুল সংখ্যক রাজনৈতিক দলকে বাইরে রেখে 27 থেকে 28টি রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন হয়, যে নির্বাচনে মাত্র 4টি রাজনৈতিক দল এই সংসদে আছে। মূলত বিএনপি, মূলত আওয়ামী লীগ, তারপরে অনেক দূরত্বে জাতীয় পার্টি, আর একটা একটা করে আসন আছে 2টি রাজনৈতিক দল, কল্যাণ পার্টি আর হচ্ছে জাসদ ওয়ার্কার্স পার্টি। মোট সম্ভবত 5টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে। কিন্তু এটাই সংসদ যে একতরফা, এটা তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, শুক্রবার অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই পর্বের আলোচনা শেষ হয়। বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তারা বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর এই বৈঠকগুলোর লক্ষ্য মূলত বিরোধী রাজনৈতিক দলগুলো যে সক্রিয় এবং একসঙ্গে আছে জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া, সেই সঙ্গে বিরোধী দলগুলো আবার রাজপথে কিভাবে একত্র হবে সেই প্রক্রিয়া এবং কর্মসূচি ঠিক করা। কার্যত এই দুটি মৌলিক বিষয়ে সামনে রেখেই বিএনপি যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এইসব বৈঠকে জামাত ইসলামী ও ভারত বিরোধিতা প্রশ্নে শরিকদের কারো কারো মধ্যে নতুন করে বিতর্ক উঠেছে। এতে বিএনপি শীর্ষ নেতৃত্ব বিব্রত বলে সংসদ সূত্রে জানা গেছে। এই দুটি বিষয় নিয়ে স্পষ্ট বিভক্তি আছে একাধিক শরিক দল ও জোটের মধ্যে। যদিও বিএনপি বৃহত্তর ঐক্য ও সামনের আন্দোলনের স্বার্থে দুটি বিষয়ে ওঠা বিতর্ককে এড়িয়ে এগোতে চায়। নাম প্রকাশ না করার শর্তে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আসলে এই বিষয় দুটি সামনে আনা হয়।
যে জামাতের সাথে কি মানে একাত্ম হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা, আর যে পণ্য বর্জন আন্দোলন এটা কি বিএনপির নাকি ব্যক্তি বিশেষের। তো বিএনপি বলেছে যে না, দলগতভাবে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আর জামাতের সঙ্গে নতুন করে একাত্ম হয়ে আন্দোলন করারও কোনো মানে সিদ্ধান্ত হয়নি তাদের। তারপরেও বলেছে যে তারা এই বিষয়টি আবার তাদেরকে জানাবে। গণতন্ত্র মঞ্চকে এইভাবে তারা বলেছে। যদিও 12 দলীয় জোট ও অলি আহমেদের এলডিপি সহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে জামাতে ইসলামীকে যুক্ত করে কর্মসূচি দেওয়ার প্রস্তাব দিয়েছে। গতকাল শনিবার মগবাজার এলাকায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামাতকে নিয়ে আন্দোলনে বিরোধিতাকারীদের বিরুদ্ধেই কথা বলেছেন অলি আহমেদ। অলি আহমেদ বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে, হাল চাষের জন্য ন্যূনতম হলেও গরু দরকার, ছাগল দিয়ে হাল চাষ হয় না। আমরা তো দেখেছি গত 10-20 বছরে কি অর্জিত হয়েছে, সুতরাং এখন কি প্রয়োজন সেটা আপনিও বোঝেন, আমরাও বুঝি। এখানে 62টা দল আছে সরকার বিরোধী, এর মধ্যে কয়টা দল রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে তা বুঝতে হবে। শুধু একটা নাম নিয়ে ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে বা মেয়েকে নিয়ে দল চালাবো, এরপর সরকারের সঙ্গে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। অলি আহমেদ পরিষ্কার বলছে, যেহেতু জামাতের একটা জনভিত্তি আছে, সুতরাং জামাতকে বাদ দিয়ে আন্দোলন সফল হবে না, সেই কথাটাই তিনি বলেছেন। যে বিষয়ে বৈঠকে বিএনপিকে কি পরামর্শ দিয়েছেন জানতে চাইলে অলি আহমেদ বলছেন, বিএনপিকে যা পরামর্শ দেওয়া তা বৈঠকে দেওয়া হয়েছে, এটা সবার সামনে বলা সম্ভব না। আর গণতন্ত্র মঞ্চ দুটি বিষয়ে তারা যেতে চায়, তারা জামাতকে একসাথে না রাখা, এটা বিতর্ক হবে, আর পণ্য বর্জন আন্দোলন যাতে বিএনপি এটি গ্রহণ না করে আছে। ভবিষ্যতে আন্দোলন কর্মসূচির ব্যাপারে গণতন্ত্র মঞ্চের আবার প্রস্তাব, দুই পক্ষের লিয়াজো কমিটিকে ক্ষমতায়ন ও শক্তিশালী করা। অর্থাৎ সাইফুল হক বলছেন যে কোনো বড় আন্দোলনে সিদ্ধান্ত লিয়াজো কমিটির মাধ্যমে না এলে এর পরিণতি কী হয় সেটা আমরা বিগত আন্দোলনে দেখেছি। এই ধরনের ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হলে সেটা সংশোধনের সুযোগ ও সময় কোনোটি থাকবে না। এটা ঠিক যে লিয়াজো কমিটি ঠিক করবে, নতুবা বিএনপি নিজে নিজে চিন্তা করলো, তারা সামনে নিয়ে আসলো, কিন্তু দেখা গেল যে সেটা অন্যরা মানে অন্ধ থাকলো। সুতরাং সবাইকে সম্পৃক্ত করার জন্য একটা শক্তিশালী লিয়াজো কমিটি, এটা একটা ভালো প্রস্তাব বলা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।